আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাসে যারা যুক্ত হয়েছেন, ক্লিয়ার ভাবে আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা মেসেজ করে আমাকে জাস্ট একটু অ্যানসার করবেন। যদি ক্লিয়ার ভাবে সবাই শুনতে পেয়ে থাকেন, জাস্ট আমাকে একটু মেসেজ করবেন যে ভাই ঠিক আছে, শুনতে পাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আরো বেশি ভালো লাগছে আজকে আপনাদের সাথে এই অনলাইন ভিত্তিক ক্লাসে যুক্ত হতে পেরে। তো খুব বেশি সময় আমরা বিলম্বিত করব না, যত দ্রুত সম্ভব আমরা আমাদের আজকের যে মূল আলোচনাটি স্টার্ট করব। তো আজকে তো আমাদের প্রথম ক্লাস, তাই না? যদি আমাদের লাস্ট যেই বুট ক্যাম্প ছিল বা যেটা ফ্রি ক্লাস ছিল, সেই ক্লাসের পর আর কোনো ক্লাস হয় নাই, আজকেই প্রথম ক্লাস। তো এই যে আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে কি আপনারা সবাই যুক্ত আছেন? যারা ক্লাসে যুক্ত হয়েছেন আমাকে একটু জানাবেন আপনারা গ্রুপে যুক্ত আছেন কিনা সবাই। যদি যুক্ত না থাকেন, গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে রাখছি, যুক্ত কিন্তু হয়ে নিন। আর এই গ্রুপে আপাতত অ্যাক্টিভ থাকেন, প্রয়োজনে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি লাগে আমরা করে নিব, সমস্যা নেই, হ্যাঁ। আপাতত এই গ্রুপটাতেই কন্টিনিউ রাখবেন। যেমন এখানে হচ্ছে আমাদের ক্লাসে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এই লিঙ্কে আমাদের রেগুলার ক্লাসগুলো হবে। ঠিক আছে, রেগুলার ক্লাস এই লিঙ্কেই হবে। তো লিঙ্কটা সেভ করে রাখেন। তো আমি বেশি দেরি করব না, 8:02 বাজে, সর্বোচ্চ 8:05-এ ক্লাস শুরু করব। সর্বোচ্চ রাত 8:05-এ ক্লাস শুরু করব। 15 তারিখ একটা ক্লাস হয়েছিল, 15 তারিখ, 15 তারিখ এপ্রিল, হ্যাঁ। হ্যাঁ, ওইটা ওরিয়েন্টেশন হয়েছিল জাস্ট। ওইটা মানে মেজর মানে কোনো ক্লাস ওখানে ছিল না। 15 তারিখে যে ক্লাসটা হয়েছিল জাস্ট ঈদ গ্রেটিংস আপনাদের সাথে। ঈদের একটা ছুটি ঘোষণা ছিল। তো আপনাদের ক্লাস আপাতত ফ্রাইডেতে আমরা নিচ্ছি। ফ্রাইডে ক্লাস হচ্ছে কারণ অনেকে আছেন যারা দেখা যাচ্ছে ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার আরও ব্যাচে অ্যাড আছেন। তো আশা করি আপনাদের ক্লাসের টাইম নিয়ে প্রবলেম হবে না। হ্যাঁ, তো আমরা দেরি না করি। সবাই রেডি তো নাকি? ক্লাসটা রেকর্ড, ওকে, রেকর্ড হচ্ছে। রেকর্ড ভিডিও আপনাদের এই গ্রুপে পেয়ে যাবেন। যাই হোক, এআই অটোমেশন, আমরা যারা আজকের এই ক্লাসে যুক্ত হয়েছি, এআই এর অ্যাডভান্স কিছু টপিকস নিয়ে এই সেশন আমাদের আলোচনা হবে, তবে খুবই বেসিক লেভেল থেকে। যদিও আমাদের সেশনটি খুব মানে অ্যাডভান্স লেভেলেই যাবে বলতে পারেন, কিন্তু আমরা শুরু করবো একেবারে বেসিক লেভেল থেকে বা জিরো লেভেল থেকে। কারণ এখানে অনেকে যুক্ত হয়েছেন যারা হয়তো অনলাইনে বা এআই নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করলেও এআইয়ের যেই অ্যাডভান্স লেভেল অ্যাপ্লিকেশনগুলো, অটোমেশনের অ্যাপ্লিকেশনগুলো, যেগুলো আমাদের কাছে কিন্তু অনেকের নতুন। তবে বলে রাখি আপনাদের আহ, খুব ভালো লাগবে, হ্যাঁ, এই সেশনগুলো খুব ভালো লাগবে, অনেক ইন্টারেস্টিং সেশন। নর্মালি এআই এর যে অ্যাপ্লিকেশন প্রত্যেকটা ইন্টারেস্টেড টপিকস, তবে ইন্টারেস্টেড কিন্তু তখনই মনে হবে যখন আসলে আপনাদের বাসায় গিয়ে প্র্যাকটিসগুলো করবেন আসলে। আদারওয়াইজ আবার মাথার উপর দিয়ে চলে যাবে। খুব কমপ্লেক্স ভাবে আমি দেখাবো না, যতটা ইজিলি ভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ সামনের দিকে নিয়ে যেতে হয় সেভাবে নিয়ে যাব। তো আমি আর দেরি না করি, আপনারা যদি সবাই বলেন তাহলে ক্লাস শুরু করব। ওকে, আমাদের ক্লাসের টাইম দেওয়া ছিল 8টায়। তো চেষ্টা করবেন যেহেতু অনলাইন ক্লাস, একটু আর্লি জয়েন করার জন্য 8টার মধ্যে জয়েন করার চেষ্টা করবেন। তাহলে বেটার হয় আর কি। ঠিক আছে। আর মেসেজগুলো আমি প্রাইভেট করে রাখি, এতে করে আপনাদের খুব বেশি মেসেজ আপনাদের ডিভাইসে যাবে না। ওকে, তো রেকর্ড শুরু হচ্ছে। ওকে, তো আমরা আমাদের আজকে যে ক্লাসটা করব এআই অটোমেশনের উপরে বলতে পারেন, বেসিক্যালি যে বিষয়গুলো আমাদের আসলে খুবই জানা প্রয়োজন, সেই বিষয়গুলো আমাদের আগে একটু কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, বেসিক্যালি যে বিষয়গুলো আমাদের না জানলেই না, সেগুলো আমাদের আজকের ক্লাসে আমি আপনাদের সবাইকে একটু ক্লিয়ার করব। আচ্ছা, তো প্রথমত আমাদের এআই অটোমেশন নিয়ে যারা আমরা কাজ করতে যাচ্ছি, এআই অটোমেশন জিনিসটা কি, এইটা কিন্তু আমাদের আগে ভালোভাবে বুঝতে হবে যে এআই অটোমেশন আসলে এটার বিষয়টা কি বা কাজটা কি। দেখেন, এআই যেটাকে আমরা বলে থাকি আর্টিফিশিয়াল কি ইন্টেলিজেন্স
বা কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই না? এই যে আমরা মানুষ, হিউম্যান, আমাদেরও কিন্তু একটা ইন্টেলিজেন্স রয়েছে। আমরা কি করতে পারি? আমাদের নিজেদের ব্রেনকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু সিদ্ধান্ত, ডিসিশন মেকিং বা অনেক কিছু আমরা আসলে করতে পারি। তো আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, কম্পিউটার পরিচালিত একটা বুদ্ধিমত্তা, তো বলতে পারেন কম্পিউটারের ব্রেন, ঠিক আছে, যেটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রযুক্তি, তাই না? যেটা আমরা জানি। তো এআই কে বর্তমানে আমরা কি হিসেবে ব্যবহার করি? অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করে থাকি, তাই না? আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট কেমন? ধরেন আপনারা প্রতিষ্ঠানে জব করেন, খুব ভালো একটা পজিশনে আছেন। তো নর্মালি আপনার অনেক অনেক কাজ থাকে, বলতে পারেন আপনি খুব বিজি থাকেন বা খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন। তখন কি প্রয়োজন পড়ে? আপনার হাতের কাজগুলো যেগুলো আরেকজনকে দিয়ে করায় নেওয়ার জন্য আপনি কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট রাখেন, তাই না? অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু একটা পদ কিন্তু থাকে বিভিন্ন কর্পোরেট লেভেলের জবগুলোতে। তো নর্মালি এই যে এআই, এআই কিন্তু অ্যাসিস্ট্যান্টের মতোই কাজ করে। ওকে, অ্যাসিস্ট্যান্টের মতোই কিন্তু সে কাজ করে। তো এই যে এআই, এই এআই কে ব্যবহার করে আমরা আমাদের জটিল, কঠিন, কমপ্লেক্স কাজগুলোকে ইজি ভাবে করতে পারি। একটা এক্সাম্পল দিলে আপনাদের বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবেন। সাপোজ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়েবসাইট, এটা নিয়ে আলোচনা করি। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, ধরেন আপনি একা একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন। তো এখানে অ্যাটলিস্ট ওয়েবসাইট ধরেন মিড লেভেলেরও যদি হয়, মিনিমাম 15 ডেজ টাইম লাগবে। যদি প্রতিদিন আপনি 2000 লাইন করে ওয়েব প্রোগ্রাম বা ওয়েব কোড লিখতে যান, 15 ডেজ মিনিমাম টাইম আপনার লাগবে, সুন্দরভাবে যদি ডিজাইন ডেভেলপমেন্ট সব করতে যান। এখন এটা আপনার একটা লিমিটেশনের ব্যাপার থাকে, কারণ একজন মানুষ চাইলেও সারাদিনে 2000 লাইন কোড লেখা মানে তার পক্ষে ভাই অনেকটাই বলতে মানে ইম্পসিবলই বলা যায়। কিন্তু এআই, ধরেন এআই ব্যবহার করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, এআই কিন্তু 5 মিনিটে আপনাকে 2000 লাইন কোড লিখে দিতে পারে। বুঝতেছেন? কম্পেয়ারিংটা করলে বুঝতে পারবেন যে এআই এর কারণে আমরা কতটা ফাস্টার কাজ করতে পারি। ওকে, তো এখানে 15 দিনের কাজ আপনি যদি মনে করেন একটু পরিশ্রম করবেন, ভাই একদিনে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এটা কোনো বিষয় কিন্তু না, খুবই সিম্পল। তো এই যে একটা এক্সাম্পল, এই এক্সাম্পল থেকে বুঝতেই পারছেন যে আসলে বর্তমানে এই প্রযুক্তির কারণে মানুষ কত বেশি প্রোডাক্টিভ হয়েছে, আমাদের কাজ কত ইজি থেকে ইজিয়ার হয়েছে। ক্লিয়ার সবাই? ব্যাপারটা আসলে এটাই। তো এই আগামী দিনগুলো বলতে পারেন এআই কেন্দ্রিক, সবকিছু এআই বেসড। এআই আমাদের সবকিছু রিপ্লেস করে দিচ্ছে। তো সবচেয়ে বেশি ডিমান্ডেড যে ব্যাপারগুলো হবে সেটা হচ্ছে আপনার এই যে এআই অটোমেশন। ঠিক আছে, ভয়ঙ্কর একটা বিষয়। না জানলে মানে বলতে পারেন একটা সময় গিয়ে আপনি জবলেসও হয়ে যেতে পারেন। ওকে, তো এই অটোমেশন জিনিসগুলো আসলে কি, এটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে আসি। অটোমেশন জিনিসটা কি? এটা আমরা দেখলাম এআই এর পাওয়ার, যে আসলে এআই আমাদের বলতে পারেন কিভাবে আমাদেরকে প্রোডাক্টিভ করে তুলছে, তাই না? ওকে, অটোমেশন এমন একটা সিস্টেম, ধরেন ডেইলি আপনি যে কাজগুলো করেন, ডেইলি আমাদের তো অনেক কাজ থাকে না? সিম্পল, আপনি আপনার অফিসে যাওয়ার পরে কি কি কাজ করেন আপনার ডেস্কে চিন্তা করেন, তাই না? বিভিন্ন রকমের কাজ আমরা করে থাকি, একটার পর একটা কাজ। ফাইল চেক করি, ফাইল চেক করার পরে ফাইলে কোন জায়গায় কি কাজ আছে, কাকে দিয়ে কোন কাজ করাইতে হবে, অনেক অনেক বিষয় কিন্তু আমাদের থাকে, তাই না? তো এই যে কাজগুলো, এই কাজগুলো কি করবেন? আপনি এআই দিয়ে করাবেন। তো ব্যাপারটা এরকম, ধরেন আপনার জিমেইলে, অফিসে গিয়ে দেখলেন জিমেইলে অনেকগুলো মেল চলে আসছে, অনেকগুলো মেল চলে আসছে, ঠিক আছে? সেগুলো বিভিন্ন ক্যাটাগরি মেল। কোনোটা ধরেন সাপোর্ট মেইল, কোনোটা ধরেন আপনার ক্লায়েন্ট অর্ডার করছে সেই অর্ডারের মেইল, কোনোটা ধরেন আপনার ক্লায়েন্ট কোন একটা বিষয় নিয়ে আপনার ইনফরমেশন চাচ্ছে, এইরকম মেল। তো বিভিন্ন ক্যাটাগরির মেল কিন্তু আমাদের অফিসিয়াল মেলগুলোতে আসে। তো ধরেন আপনার দায়িত্ব হচ্ছে এই মেলগুলো রিপ্লে করা, আর রিপ্লে করার পরে যার যে প্রবলেম সেই প্রবলেমগুলো সলিউশন করা। এখন বিষয়টা এরকম, এখানে আপনি নিজে কাজ না করে
আপনি একটা এআই কে বসাই দিলেন। এখন এআই কি করবে? এআই দেখে দেখে যার যে মেল, সেই মেলগুলো পড়ে নিজে পড়বে, নিজে পড়বে, নিজে পড়ে নিজে বুঝবে, বোঝার পরে সে একটা সিদ্ধান্ত নিবে যে তাকে কি রিপ্লাই করা যায়। সবকিছু এআই এখানে করে দিচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এআই কে দিয়ে আপনি একজাক্টলি আপনার জিমেইলের সকল মেল ক্লিয়ার করে দিলেন। ফেসবুক মেসেঞ্জারে দেখা যাচ্ছে মানুষ কি মেসেজ দিচ্ছে, এসএমএস দিচ্ছে, এআই কে বসায় রাখছেন, এআই রিপ্লাই দিচ্ছেন। ওকে, আপনার ক্লায়েন্ট আপনাকে আপনার ই কমার্স ওয়েবসাইট থেকে ধরেন একজন ক্লায়েন্ট একটা পার্সেস করলো, তার পার্সেস ইনফরমেশনগুলো ম্যানুয়ালি আপনাকে শিটে তুলতে হবে। ম্যানুয়ালি শিটে তোলার আগে এখানকে আপনি একটা এআই এজেন্টকে বসাই দিলেন। এআই এজেন্টকে বসাই দিলেন, আপনার নিজের আর কাজ করতে হচ্ছে না। এআই এজেন্ট কি করবে? একাই দেখা যাচ্ছে সে আপনার শিটে সকল ইনফরমেশনগুলোকে এখানে তুলে ধরছে। এই যে ব্যাপারগুলো, এগুলোই কিন্তু অটোমেশনের কাজ। তো ডেইলি লাইফে যত স্টেপ থাকে, সকল স্টেপগুলোকে আমরা একটার পর একটা এআই কে দিয়ে আমরা করে নিব। এটি হচ্ছে অটোমেশন। আমি কি আপনাদের বোঝাতে পারলাম? বলেন তো জাস্ট আমাকে একটু, যে ভাই হ্যাঁ বুঝতে পেরেছি। এআই অটোমেশন আমাদের প্রতিদিনের যে কাজগুলো, সে কাজগুলোকে দেখাচ্ছে সে আপনার নিজের মতো করে সব করে ফেলছে। ঠিক আছে? ক্লিয়ার সবাই? নাইস। তো বর্তমানে এই এআই অটোমেশন নিয়ে কাজ করতে যাওয়া, আর বলতে পারেন কি বলা যায়, মানে একজন সফটওয়্যার ডেভেলপারের কাজ করতে হবে আপনাকে। ঠিক আছে? একজন সফটওয়্যার ডেভেলপার যে কাজগুলো করতো, বলতে পারেন সেই কাজগুলো আপনাকে করতে হবে। কারণ এগুলো তো সব কিছু ওয়েব বেসড, ইন্টারনেট ভিত্তিক, তাই না? এগুলো সব কিছু কিন্তু ইন্টারনেট ভিত্তিক কাজ। ওয়েবসাইটের মাধ্যমে একটা ইন্টারফেস থাকবে, যেখান থেকে কিন্তু মানুষ এই কাজগুলো করবে। তো সফটওয়্যার ডেভেলপারের কাজ। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এটাই, যে বর্তমানে বিভিন্ন টুলস রয়েছে, যে টুলসের মাধ্যমে নো কোড অথবা লো কোড, কোনো রকম কোডিং নলেজ ছাড়াই আপনি এই কাজগুলো করতে পারবেন। কোনো রকম কোডিং ছাড়াই আপনাকে কোনো কোড জানতে হবে না। যেমন নর্মালি এই যে যে কাজগুলো দেখছেন, এই কাজগুলো কিন্তু যারা সফটওয়্যার ডেভেলপার তারা কিন্তু এমনিতেই এআই ছাড়াই করতে পারে, বা করাটা তাদের পক্ষে ইম্পসিবল কোনো কিছু না। কেন, একটা ই কমার্স ওয়েবসাইট থাকে, এইচআর সফটওয়্যার থাকে, এগুলো কিন্তু সবকিছু আপনার একজন সফটওয়্যার ডেভেলপার করতে পারে। বাট আপনি যখন এআই কে দিয়ে কাজ করবেন, তখন আপনার দেখা যাচ্ছে কোনো রকম কোডিং না জানলেও চলবে। তো কোডিং না জানলে কিভাবে? তার জন্য কিছু টুলস রয়েছে। এই টুলসগুলোর মধ্যে যেমন আমরা হচ্ছে, নাম শুনেছি কিনা বলেন তো, জ্যাপিয়ারের নাম শুনেছেন? জ্যাপিয়ার, আপনারা তো অনেকে মার্কেটার। জ্যাপিয়ারের নাম শুনেছেন কিনা? এই যে জ্যাপিয়ার, মেক.কম, নোশন, নাম শোনা হয়েছে? জি না? আচ্ছা ঠিক আছে, মাসুদ ভাই নাম শুনেছেন? ওকে, আচ্ছা তাহলে তো ম্যাক্সিমামই শোনেন নাই। বাট যারা মার্কেটিং সেক্টরে কাজ করছেন আপনারা শুনে ফেলবেন। কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম, জ্যাপিয়ার, নোশন, মেক.কম, N8N.com। N8N যদি একটু বেশি অ্যাডভান্স, আমি তারপরে সবগুলো আপনাদের দেখাবো। নোশনের নাম শুনেছেন? আচ্ছা গ্রেট। এই যে জেপিআর, ঠিক আছে, জেপিআর বিশেষ করে ফ্রি ট্রায়াল পাবেন। জেপিআর দিয়ে ফ্রি ট্রায়াল পাবেন, যেগুলো ব্যবহার করে আপনারা বিভিন্ন রকমের অটোমেশন তৈরি করতে পারবেন। অনেক কিছু এখানে ক্রিয়েট করা আসলে যায় জেপিআর ইউজ করে। আর ডেইলি অটোমেশনের যে বিষয়গুলো আছে, আমি লাইক একটাতে একটু যাই, ধরেন যেমন আপনাদের একটা এক্সাম্পল ফর দেখাই। এইরকম একটা ইন্টারফেস পাবেন। আমি এগুলো মানে একবারে সেশন বাই সেশন দেখাবো, সমস্যা নাই। ইন্ট্রোডিউস করে দিচ্ছে আপনাদের, জাস্ট এখানে খেয়াল করেন। এটা হচ্ছে জ্যাপিয়ারের একটা স্টুডিও যেখানে মূলত আপনাকে কাজ করতে হবে। ওকে, তো নর্মালি এখানে দুইটা জিনিস দেখছেন, ট্রিগার এবং অ্যাকশন। ট্রিগার এবং অ্যাকশন, এই দুটো নিয়ে বিশাল আলোচনা হবে। এবং বলতে পারেন ট্রিগার এবং অ্যাকশন বোঝা মানে আপনি সবকিছু করে ফেলবেন। সিম্পলি বলে রাখি, ট্রিগার বা অ্যাকশন জিনিসটা কি, পরে এটা নিয়ে অনেক আলোচনা হবে। ট্রিগার হচ্ছে, ধরেন আমি কি কাজ করব, সেটা হচ্ছে ট্রিগার। আর অ্যাকশনটা হচ্ছে আমাকে একটা কমান্ড করা হলো, সে কমান্ডটাকে আমি রিসিভ করব, প্রসেস করব, আর দেন হচ্ছে এটা আমি ইউজারের কাছে পাঠাবো আর কি।
ওকে। তো ট্রিগার এবং অ্যাকশন নিয়ে অনেক ডিটেলস আলোচনা হবে, সমস্যা নেই। তো এগুলো দেখেন এক একটা স্টেপ, কার পরে কি হবে। তো এরকম ভাবে আমরা অনেক অনেক স্টেপ এখানে নিতে পারি। একটা স্টেপে ক্লিক করলাম, দেখেন এখানে অনেক কিছু বিল্ট ইন। চ্যাট জিপিটি, গুগল ডক্স, জিমেইল, গুগল এআই স্টুডিও, জেমিনি, গুগল শিট, গুগল ক্যালেন্ডার, গুগল ড্রাইভ, স্ল্যাক, স্ল্যাক প্রোফাইল, নোশন, হাবস্পট, গুগল ফর্ম। মানে এগুলোর সাথে কানেক্ট করা যায়, এগুলোকে এক একটা নোড বলতে পারেন, নোড। ওকে। সো নোড জিনিসটা কি এটাও আমি আপনাদের বোঝাবো, কোনো অসুবিধা নাই। তো এগুলো স্টেপ বাই স্টেপ, যেমন আমি এখানে চ্যাট জিপিটিতে যদি ক্লিক করি, দেখেন এখানে আমার নতুন করে একটা স্টেপ ওপেন হয়ে গেল, চ্যাট জিপিটি চলে আসলো। ওকে। তো এরপরে ধরেন এখানে আরো আমি অনেক কিছু নিতে পারবো, লাইক চ্যাট জিপিটি থেকে গুগল ফর্ম। এই দেন গুগল ফর্ম অপশন চলে আসছে, একের পর এক স্টেপ আমাদের তৈরি হয়ে যাচ্ছে। ওকে, অ্যাকশনগুলো এখানে তৈরি হচ্ছে। আচ্ছা। তো যাই হোক, এগুলো আমরা যখন একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করব তখন এগুলো আমি প্র্যাকটিক্যালি আরো সুন্দরভাবে আমি আপনাদের দেখাই দেবো। জাস্ট ইন্টারফেসটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে জ্যাপিয়ার। ওকে, জ্যাপিয়ারের হোম পেজে আমরা চলে গেলাম, প্রজেক্টটা ক্যান্সেল করলাম। এইটা হচ্ছে জ্যাপিয়ার। আচ্ছা। জ্যাপিয়ারের পরে যেমন রয়েছে হচ্ছে আপনাদের ওই যে N8N, বর্তমানে খুব পপুলার, এবং বলতে পারেন মানে জ্যাপিয়ারেরও কিছু লিমিটেশন রয়েছে, নোশনের কিছু লিমিটেশন রয়েছে, বাট N8N এর লিমিটেশন খুবই কম। বলা যায় আপনার মনে যা চায় আপনি তাই এই যে N8N দিয়ে করতে করতে পারবেন আসলে। ওকে। N8N। তো এই N8N সম্পর্কে কি বলছে? N8N is a workflow automation platform that uniquely combines AI capabilities with business process automation. Business process automation, giving technical teams the flexibility of code with the speed of no code. মানে কোন রকম কোডিং নলেজ ছাড়াই ভাই পুরো একটা বিজনেস প্রসেসকে অটোমেশন করা পসিবল এই N8N ইউজ করে। এটা 2018 সাল থেকে এসেছে। ওকে, 2018 সাল থেকে। আচ্ছা, তো এই N8N নিয়ে আমি একটু আপনাদের দেখাই, কারণ এআই অটোমেশনের যুগে এই N8N হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। ওকে। তো নর্মালি N8N আপনার ফ্রিতে ইউজ করা যায় না, কারণ আছে, কারণ এগুলোকে হোস্টিং করার জন্য সার্ভার প্রয়োজন পড়ে। বাট আমাদের শিখতে হবে, কারণ যখন আপনি একজন ক্লায়েন্টকে সার্ভিস দিতে যাবেন, ওই সার্ভার হোস্টিং এই সব কিছু ক্লায়েন্ট আপনাকে দিবে। সে ফর এক্সাম্পল, একটা ওয়েবসাইট নিয়ে যদি আমরা চিন্তা করি, এখানে আমরা যাই, একটা ওয়েবসাইটকে নিয়ে যদি আমরা চিন্তা করি, একটা ওয়েবসাইট তৈরি করতে হলে কি কি লাগে বলতে পারবেন কেউ? স্টেপগুলো বলেন তো। যেমন প্রথমত লাগছে ডোমেইন লাগে, তাই না? এরপরে কি লাগে? একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের হোস্টিং প্রয়োজন পড়ে, তাই না? হোস্টিং প্রয়োজন পড়ে। এরপর আমাদের বিভিন্ন রকমের টেকনোলজি প্রয়োজন পড়ে, টেকনোলজি লাইক এখানে যেমন হচ্ছে আমরা প্রোগ্রামিং ইউজ করি, লাইক নোট জেএস, তাই না? বা এইচটিএমএল সিএসএস বলি আমরা, এইচটিএমএল সিএসএস, জেএস, আরো অনেক অনেক কিছু প্রয়োজন পড়ে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে। এই বিষয়গুলো আমাদের আসলে প্রয়োজন পড়ে, রাইট? এটা আমরা জানি তো নাকি সবাই? লেখা কি ছোট ছোট দেখাচ্ছে? ওকে, আমি একটু বড় করি তাহলে। এখন এখন আশা করি ঠিকঠাক থাকার কথা। ওকে, এখন এখন দেখা যাচ্ছে? দাঁড়ান দাঁড়ান, আমি দেখি আপনাদের সুবিধার্থে। ফরম্যাট সুইচ টু পেজলেস। ওকে, এখন ঠিক আছে। তো যেটা নিয়ে কথা বলছিলাম, যে একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করি, একটা ওয়েবসাইটের কি কি প্রয়োজন পড়ে? ডোমেইন প্রয়োজন পড়ে, হোস্টিং প্রয়োজন পড়ে, ওয়েবসাইট ডিজাইন করার জন্য এইচটিএমএল সিএসএস জেএস অনেক কিছু প্রয়োজন পড়ে। ডোমেইন কি জানেন? ডোমেইন কি অনেকে জানেন না হয়তো, কোনো অসুবিধা নাই, কারণ আমরা সবে শিখতে আসছি, একদম বেসিক শিখবো। নেম, রাইট। ধরেন আপনার বাসা হচ্ছে ধানমন্ডি 15 নম্বরে, তাই না? আপনার একটা অ্যাড্রেস কিন্তু আছে, আছে না? অ্যাড্রেস আছে তো নাকি? আপনার কিন্তু একটা অ্যাড্রেস আছে যে আমার বাসা ওইটা। ইভেন আরো ইউনিক ভাবে আমরা বলতে পারি, লাইক আমার বাসা হচ্ছে 58। হ্যাঁ, একটা নাম্বার থাকে, রোড নাম্বার থাকে, তাই না? রোড নাম্বার থাকে আমার। এখানে কত নাম্বার রোডে থাকি, কত নাম্বার বাসায় থাকি, কোন অঞ্চলে থাকি। তো কেন দেয়া হয় বলেন তো, এই যে বাসার নাম্বার কেন দেয়া হয়?
আপনি যদি আমার বাসায় বেড়াইতে আসতে চান, অবশ্যই তো আমার অ্যাড্রেস জানতে হবে, না হলে তো আসতে পারবে না, পারবেন? সেম, এই যে আপনি ফেসবুকে যাবেন, ফেসবুকের একটা অ্যাড্রেস আছে, লাইক facebook.com। facebook.comটা কি? ওই যে একটা আপনার বাড়ি, ফেসবুকের ইন্টারফেস, ওইটার ভাই একটা অ্যাড্রেস দরকার। তো সেই অ্যাড্রেসটাই হচ্ছে এই ডোমেইন। ওকে, ডোমেইন হচ্ছে একটা অ্যাড্রেস। আচ্ছা, সো এই অ্যাড্রেসটা কোথায় থাকে? দেখেন, এই যে বিশাল দুনিয়া, এই যে বিশাল আপনার পৃথিবী, পুরোটা কিন্তু এখন ইন্টারনেটের তত্ত্বাবধানে। ইভেন এই ইন্টারনেটের মধ্যে বর্তমানে বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট, বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নাম কিন্তু থাকে, ইউনিক নাম থাকে। এই facebook.com-এ অন্য কেউ আর নিতে পারবে না। এই facebook.com শুধু ফেসবুকের জন্য, ঠিক আছে? মানে আপনি যখন একটা ডোমেইন নিয়ে ফেলবেন, ওই ডোমেইন আর কারো নেয়ার সাধ্য কিন্তু আর নাই। তো ডোমেইন হচ্ছে ইন্টারনেটের মধ্যেকার একটা অ্যাড্রেস। বোঝা গেল? ডোমেইন হচ্ছে ইন্টারনেটের মধ্যকার একটা অ্যাড্রেস। নাইস। এখন কথা হচ্ছে হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে, ধরেন আপনি ইন্টারনেটের মধ্যে আপনার একটা কি রাখবেন, একটা ওয়েবসাইট রাখবেন। তো রাখার জন্য আমাদের কি প্রয়োজন? একটা স্টোরেজ বা একটা মেমোরি অবশ্যই প্রয়োজন। এই মেমোরি ছাড়া, স্টোরেজ ছাড়া আপনি কিন্তু আপনার কিছুই রাখতে পারবেন না। যখন একটা ওয়েবসাইটে ঢুকবেন, সেখানে আমরা অনেক কিছু দেখি। প্রথমত কি দেখেন বলেন তো? ছবি দেখেন, তাই না? তারপরে বিভিন্ন লেখালেখি দেখি, বিভিন্ন ভিডিও দেখি আমরা। ওই যে ইউটিউবে গেলে ভিডিও দেখি। কোথায় রাখে এগুলা? আপনি আপনার মোবাইলের কথা চিন্তা করেন। আপনার মোবাইলের স্টোরেজ ধরেন 4 জিবি। এখন এই যে 4 জিবি স্টোরেজে আপনার ভিডিও টিডিও যখন দেখা যাচ্ছে 4 জিবি লোড, আপনার সেখানে আর কিছুই ধরতেছে না, নতুন করে আর কোনো ছবি নিতে পারতেছেন না। তো হোস্টিংটা হচ্ছে সেম, ইন্টারনেটের মধ্যে আপনি যেই তথ্যগুলোকে রাখবেন, সে রাখার একটা জায়গা, একটা মেমোরি বলতে পারেন। ওকে, সো এই হচ্ছে বিষয় ডোমেইন এবং হোস্টিং এর ব্যাপারটা। ওকে, আচ্ছা, এখন আমরা ডোমেইন এবং হোস্টিং যদি বুঝে যাই, আর একটু অ্যাডভান্স বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার। সে বিষয়টা একটু খেয়াল করেন। লাইক এখানে আমি ইন্টারনেটে গিয়ে সার্চ করছি dreamlandit.com লিখে, রাইট? dreamlandit.com লিখে আমি ইন্টারনেটে কি করলাম? হিট করলাম। ওকে, ইন্টারনেটে হিট করলাম dreamlandit.com লিখে। হিট করার সাথে সাথে দেখেন আমাদের সামনে আমাদের ড্রিমল্যান্ড আইটির যে ওয়েবসাইট, সে ওয়েবসাইট আমাদের চলে আসলো। এই যে যে নামটা, এটা হচ্ছে টোটাল একটা ডোমেইন নাম, রাইট? এই ডোমেইনটাকে আমরা একটু বিশ্লেষণ করে আসি। বিশ্লেষণ করলে দেখবেন আমি কপি করেছি। সর্বপ্রথম কি এসেছে? HTTPS, দেন এরকম, তারপরে এই যে স্ল্যাশ। এটার মানে কি? এখানে এই যে HTTPS, এইচ ফর হাইপার। ওকে, হাইপার। তারপরে কি টি আছে, টি ফর টেক্সট। তারপর আরেকটা টি রয়েছে, ট্রান্সফার। তারপর পি রয়েছে, পি, পি ফর প্রোটোকল। এবং ফাইনালি এস রয়েছে। অনেক সময় দেখবেন অনেক ওয়েবসাইট থাকে যেগুলো এস ছাড়াও ব্যবহার করে। এস ছাড়াও কিন্তু ব্যবহার করা যায়, যদি আমাদেরটাতে হচ্ছে না। বাট অনেক ওয়েবসাইট রয়েছে যারা কি করে, এস ছাড়াই ব্যবহার করে এস। তো এই এস এর কারণটা কি? এস ফর সিকিউর। ওকে, এস ফর সিকিউর। আর যদি আপনি এখানে এইচটিটিপিএস ব্যবহার না করেন, ওয়েবসাইট চলবে। ওয়েবসাইট যে চলবে না ব্যাপারটা এরকম না, চলবে, বাট ওয়েবসাইটটা সিকিউর থাকবে না, নট সিকিউর হয়ে যাবে। ওকে, এক কথায় এই সিকিউর এবং নট সিকিউরের মধ্যে একটা বিষয় রয়েছে। নর্মালি আমরা যখন একটা ওয়েবসাইটে, খুব ভালোভাবে খেয়াল করবেন, এখানে ডোমেন লিখে ইন্টার বাটন প্রেস করলাম, সাথে সাথে আমাদের এই যে ইন্টারনেটে আমরা একটা ইন্টার করলাম, আমি একটা রিকোয়েস্ট করলাম। কোথায় রিকোয়েস্ট করলাম? সার্ভারে। সার্ভার জিনিসটা কি? সার্ভার হচ্ছে একটা কম্পিউটার। সার্ভার হচ্ছে একটা কম্পিউটার। এই যে আমি একটা কম্পিউটার ইউজ করছি, আপনি একটা কম্পিউটার ইউজ করছেন, এগুলি কিন্তু সার্ভার।
কম্পিউটারে কি রাখা হয়? বিভিন্ন ফাইল বা অনেক কিছু রাখা হয়। তো ইন্টারনেটের যে সার্ভার, এটা হচ্ছে আপনার লোকাল কম্পিউটার না, এটা হচ্ছে আপনার অনলাইন কম্পিউটার, মানে এটা সবসময় ইন্টারনেটের সাথে কানেক্টেড। ওকে, এটা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড। সো সার্ভার হচ্ছে একটা কম্পিউটার যেটা অলওয়েজ ইন্টারনেটের সাথে কানেক্টেড রয়েছে। যেমন আমাদের কম্পিউটারে, আমার এই কম্পিউটার যেমন এখন লোকাল কম্পিউটার, এটা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড না। আমি যদি আমার কম্পিউটারে কোনো ফাইল রাখি, সে ফাইলটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন? পারবেন বলেন তো? এই যে আমার অনেক অনেক ফাইল রয়েছে, আপনার দ্বারা কি সম্ভব এই ফাইলগুলো অ্যাক্সেস করা কোনোভাবে? কখনোই পসিবল না। কেন না বলেন তো? কারণ আমি আপনাকে অ্যাক্সেস দিই নাই। আমি আপনাকে অ্যাক্সেস দিই নাই। বাট এই যে আমার কম্পিউটার এত এত ফাইল রয়েছে, আমি যদি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিই, আপনি অ্যাক্সেস করতে পারবেন। লাইক ওই যে টিম ভিউয়ার, মনে আছে টিম ভিউয়ার, যেটাতে একজন আরেকজনের কম্পিউটারকে রিমোট করতে পারে, রিমোটলি অ্যাক্সেস করতে পারে, তাই না? টিম ভিউয়ার অ্যাক্সেস দিলে অ্যাক্সেস করতে পারছেন। তো ব্যাপারটা হচ্ছে এখানে সেম, যে সার্ভার হচ্ছে একটা অনলাইন কম্পিউটার যেখানে ফাইল রাখা হয়, এবং এই ফাইলগুলো ইন্টারনেট থেকে অ্যাক্সেস করা যায়, ইন্টারনেট থেকে অ্যাক্সেস করা হয়। রাইট, অ্যানিডেস্ক আছে। এখন ব্যাপারটা এরকম, এই যে আমি যখন ড্রিমল্যান্ড আইটি লিখে একটা ইন্টার দিচ্ছি, সাথে সাথে আমার এই রিকোয়েস্টটা চলে যাচ্ছে কোথায়? সার্ভারে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? একজন ইউজার যখন একটা রিকোয়েস্ট দেয়, ঠিক আছে, রিকোয়েস্ট মানে ওই যে আমি হিট করলাম, ইন্টার দিলাম, সাথে সাথে রিকোয়েস্টটা চলে যায় একটা সার্ভারে, একটা সার্ভারে চলে যায়, যেই সার্ভারে আপনার এই ডোমেইনটা পয়েন্ট আউট করা আছে আছে আর কি। ওকে, একটা অ্যাড্রেস দেওয়া আছে, একটা আইপি আছে। তো সেই সার্ভারে রিকোয়েস্টটা চলে যাচ্ছে, যার পরে সার্ভার কি করতেছে? সার্ভার দেখতেছে এই যে ইউআরএল, এই যে ডোমেইন, এই ডোমেইনে কি কি আছে সেগুলো আমাকে ভিজুয়ালি দেখাই দিচ্ছে। মানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আমাকে সেখানে থাকা যে ডাটাগুলো রয়েছে, সেই ডাটাগুলো আমার সামনে ভিজুয়াল শো করতেছে। তো ইন্টারনেটের এই যে একটা সিস্টেম, বুঝতেছেন ব্যাপারটা কেমন? আপনি ইউজার রিকোয়েস্ট দিতেছেন ইন্টারনেটে গিয়ে, রিকোয়েস্টটা চলে যাচ্ছে সার্ভারে, সার্ভার কি করতেছে? রিকোয়েস্টটা পেয়ে এই রিকোয়েস্টে যা যা আছে, রিকোয়েস্ট আমি সব বলে দিচ্ছি যে এই থাকবে, সেগুলো আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ইন্টারনেট ওয়েবসাইট একটা টেকনোলজি, যার মাধ্যমে মূলত কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটগুলো চলে আসলে বলতে পারেন। ওকে, তো নর্মালি এই রিকোয়েস্টগুলো বিভিন্ন রকমের হতে পারে, যেগুলো না আমরা কথা বলবো, যেগুলো না আমাদের ইন ডিটেল সামনের দিকে আসবে, আজকে একদিনে না, আস্তে ধীরে আলোচনা করব। এই রিকোয়েস্টগুলো মাল্টিপল রিকোয়েস্ট হতে পারে। ওকে, অনেক রকমের রিকোয়েস্ট হয়ে থাকে। যেমন রিকোয়েস্ট হয়ে থাকে গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট, পুট রিকোয়েস্ট, প্যাস রিকোয়েস্ট, অনেক অনেক রিকোয়েস্ট থাকে, এবং রিকোয়েস্টের ধরন আছে। ওকে, লাইক আমি যখন ধরেন ফর্ম ফিল আপ করছেন কখনো, লাইক অনলাইন অ্যাডমিশনে গেলাম, আমরা ফর্ম ফিল আপ করি না? এই যে ফর্মগুলো ফিল আপ করছি আমরা, ঠিক আছে, এই ফর্মগুলো যখন আমরা ফিল আপ করি, এই ফর্মগুলো একজ্যাক্টলি আমরা সব কিছু দেওয়ার পরে যখন সাবমিট বাটনে প্রেস করি, বুঝলেন? যখন সাবমিট বাটনে প্রেস করি, সাথে সাথে আপনি ফর্মে যে সকল ডাটা দিয়েছেন, এই প্রত্যেকটা ডাটা কোথায় চলে যায়? আমাদের ডেটাবেজে চলে যায়, এবং যে ডেটাবেজে এগুলো স্টোর করে, এটাও একটা রিকোয়েস্ট। যে রিকোয়েস্টটা একজ্যাক্টলি নর্মালি আপনার বলতে পারেন পোস্ট রিকোয়েস্ট। আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার ভাবে, মানে আপনার প্র্যাকটিক্যাল আরেকটা দেখায় ভালো হয়। আমি দাঁড়ান একটু দেখাই, একটা প্রজেক্ট ওপেন করি আমি, প্রজেক্ট ওপেন করে জাস্ট আমি আপনাদের একটু দেখাই। গেট পোস্ট এগুলো আপনার একটু ভালো ধারণা রাখা, মানে খুব বেশি না হলে জানা দরকার যে আসলে কিভাবে কাজ করে, বা রিয়েল যেই প্রজেক্ট, সেই প্রজেক্টগুলোতে কিভাবে এগুলো অ্যাপ্লাইড হয়, আপনার একটু বোঝা দরকার আছে। হ্যাঁ, ধরেন আমার একটা রিসেন্ট একটা প্রজেক্ট একটু আপনাদের ওপেন করি, ওপেন করে আপনাদের একটু দেখাই, মানে সময় নিচ্ছে, নিক সমস্যা নেই। ওকে, ধরেন এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, একটা সফটওয়্যার, হ্যাঁ, এটা ধরেন ই কমার্স একটা সাইট, তো এত কিছু বোঝার দরকার নাই। জাস্ট এটা একটা প্রজেক্ট আমার, আমি এই প্রজেক্টে একটু ওপেন করে আমি জাস্ট আপনাদের একটু দেখাবো যে ডাটাবেজে কিভাবে রিকোয়েস্ট গুলো যায়, বা কিভাবে কি আসলে হয়। হ্যাঁ, এই ব্যাপারগুলো জাস্ট আমি আপনাদের একটু দেখাবো। ওকে, সো ধরেন,
ডাটাবেস, হ্যাঁ, এই এই যে এটা হচ্ছে একটা ডাটাবেস, মাইএসকিউএল সার্ভার বা মাইএসকিউএল ডাটাবেস এটা, হ্যাঁ। তো এই যে মাইএসকিউএল ডাটাবেস, এখানে এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ডাটাবেসে কিভাবে ডাটাগুলো রাখতে হয় এগুলো নিয়ে আলোচনা হবে, সমস্যা নেই। এটা আমাদের ডাটাবেস। ডাটাবেস হচ্ছে যেখানে ডাটাগুলো সাজানো থাকে। হুম। যেমন এটা একটা ই কমার্স প্রজেক্ট, কার্ট আইটেমস, ওই যে ইউজাররা প্রোডাক্ট কেনাকাটা করে, তো কি কি কেনাকাটা করছে এখানে সাজানো থাকে, ক্যাটাগরিজ, প্রোডাক্টের ক্যাটাগরি থাকে না, কুপন, অর্ডার। যখন কোনো ক্লায়েন্ট অর্ডার করে, সে অর্ডারগুলো এই যে অর্ডারের মধ্যে দেখেন সব কিছু সাজানো আছে, দেখছেন? কয় টাকার অর্ডার করছে, কোন জায়গা থেকে করছে, ক্যাশ অন ডেলিভারি নাকি বিকাশ, কিভাবে অর্ডার করছে, সব কিছু এখানে সাজানো হয় আর কি, হ্যাঁ। অর্ডার আইটেমস আছে এখানে, প্রোডাক্ট কি কি প্রোডাক্ট আমাদের আছে স্টোরে, এগুলো এখানে সবকিছু ডাটাবেজ আকারে সাজানো থাকে। ব্যাপারটা আসলে এরকম। তো নর্মালি এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট। তো ধরেন এই প্রজেক্টটা আমরা একটু স্টার্ট করি। ওকে, প্রজেক্টটা আমরা একটু স্টার্ট করতে হবে। ওকে, তো মেবি একটু ইরর আছে। ওকে ওকে ওকে, আচ্ছা। ওকে, এটা একটু ইরর আছে, তো এটা আমি আপনাকে পরে দেখাবো নি, হ্যাঁ। ইরর আছে যেহেতু একটু সময় লাগবে, সো ক্লাসে আমরা অতটুকু সময় পাবো না। আর নেক্সট ক্লাসে এটা আমি দেখাবো না আপনাদের। তাহলে প্রজেক্টটা আপাতত বাদ দিই, কারণ একটু ঝামেলা হবে, সময় লাগবে মোটামুটি ইররটা হ্যান্ডেল করতে গেলে। তো নর্মালি এই যে ধরেন আমরা আমাদের যে ডাটাবেসটা দেখছি, হ্যাঁ, ডাটাবেসটা নিয়ে একটু চিন্তা করি। যখন কোনো একজন ইউজার যখন কোনো একটা প্রোডাক্ট পারচেস করছে, তো পারচেস করার সাথে সাথে সেগুলো ডেটাগুলো কিন্তু আমাদের ডেটাবেস সার্ভারে চলে আসতেছে। খেয়াল করেন, এই যে ডেটাবেস সার্ভার সবকিছু সাজায় রাখতেছে, এটা কি? ইউজার যখন, লাইক এখানে একটা ইউজার ফিল্ড রয়েছে দেখেন, বিশেষ করে যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে থাকি না, রেজিস্ট্রেশন বা লগ ইন করে থাকি। সাপোজ আপনি একটা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতেছেন, রেজিস্ট্রেশন করার পরে আমরা কিন্তু লগ ইন করি। তো যখন আমরা লগ ইন করি, সাথে সাথে কিন্তু আমাদের ডেটাগুলো আমাদের এই ডেটাবেজে চলে আসতেছে। এই ধরনের রিকোয়েস্টগুলো হচ্ছে মূলত কি ঘটে, মানে আপনার পোস্ট রিকোয়েস্ট হিসেবে থাকে। তো যেটা আমি মূলত আপনাদের বোঝাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এইচটিটিপিএস বা এইচটিটিপির যে ব্যাপারটা, নর্মালি যখন একজন ইউজার রিকোয়েস্ট পাঠাচ্ছে, সে ইউজারের রিকোয়েস্টটা পোস্ট রিকোয়েস্ট হোক, গেট রিকোয়েস্ট হোক, যেই রিকোয়েস্টই হোক না কেন, এটা কিন্তু সার্ভারে যাচ্ছে। কি দিয়ে যাচ্ছে জানেন? কি দিয়ে যাচ্ছে? এটা যাচ্ছে কিন্তু আপনার ইন্টারনেটের মধ্য দিয়ে। তো নর্মালি যেটা হয়, এই যে ইন্টারনেটের মধ্য দিয়ে যখন ইউজারের রিকোয়েস্টটা সার্ভারে যাচ্ছে, এই যে সার্ভারের একটা ওয়ে রয়েছে, একটা রাস্তা আছে, এখানে অনেক সময় বলতেন হ্যাকার বা থার্ড পার্টি তারা আড়ি পেতে বসে থাকে। ধরেন একজন ইউজার তার একটা লগ ইন রিকোয়েস্ট পাঠাচ্ছে, সার্ভারে লগ ইন করবে, ধরেন তার গুগলে লগ ইন করবে, ফেসবুকে লগ ইন করবে। তো রিকোয়েস্টের যখন যায়, এই রিকোয়েস্টের সাথে ইউজার কিন্তু তার আইডি পাসওয়ার্ড সব কিছু কিন্তু পাঠায় দেয়। বুঝতেছেন? মানে আপনি যখন ফেসবুকে লগ ইন করতেছেন, যখন লগ ইন বাটনে প্রেস দিচ্ছেন, সাথে সাথে আইডি পাসওয়ার্ড সব কিছু কি হয়, আপনার এই যে রিকোয়েস্টের সাথে সাথে কিন্তু সার্ভারে যাচ্ছে। আর আমি মাঝখানে বসে আছি, মাঝখানে বসে থেকে আপনার ওই আইডি পাসওয়ার্ড গুলো দেখার আশায় আছি যে আইডিটা কি। বুঝতেছেন? তো নর্মালি এটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয়, যার জন্য কি করা হয়, এই যে আপনার সিকিউর রাখা হয়। যদি এটা সিকিউর থাকে, এখানে একটা প্রোটোকল কাজ করে। প্রোটোকল তো বুঝেন, ওই যে প্রধানমন্ত্রীরা যখন যায় তাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হয়, তাই না? সো প্রোটোকল ওইটাই, যে বিশেষ করে একটা সিকিউরিটির মধ্য দিয়ে আপনার ডাটাগুলোকে নিয়ে যাচ্ছে। সেগুলো বিভিন্ন এনক্রিপশন করা থাকে। নর্মালি আপনার পাসওয়ার্ড ধরেন এরকম, লাইক এরকম, জাস্ট আপনার নাম, বাট এমন একটা প্রোটোকল এখানে ইউজ করা হয় এনক্রিপ্টেড, যেখানে দেখা যাচ্ছে আপনার নাম থাকছে না, হিবি জিবি এরকম 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 হয়ে যাচ্ছে। ওকে, পরবর্তীতে আবার ডিক্রিপ্ট করা হয়ে থাকে, দেখবেন ওই যে হোয়াটসঅ্যাপে লেখা থাকে এনক্রিপ্টেড। আপনি যে মেসেজটা দিচ্ছেন হোয়াটসঅ্যাপে, ওটা এনক্রিপ্টেড থাকে। মানে আপনার মেসেজও কেউ যদি পায়, বুঝতে পারবে না যে আসলে আপনি কি পাঠাচ্ছেন। এই জন্য বলা হয় ওটাকে এনক্রিপ্টেড মেসেজ, এনক্রিপ্টেড। হোয়াটসঅ্যাপে একটু খেয়াল করে দেখেন যে ইন টু ইন্ট এনক্রিপ্টেড লেখা আছে, দেখছেন কখনো? ইন্ট টু ইন্ট এনক্রিপ্টেড। ইন টু ইন্ট মানে আপনি এবং আমার মধ্যে কমিউনিকেশন হচ্ছে, এটা এনক্রিপ্টেড থাকবে।
এই লেখাগুলো কেউ মানে হ্যাক করে বুঝতে পারবেন যে আসলে আমি আপনার সাথে কি কমিউনিকেশন করতেছি, এনক্রিপ্টেড। তো এই যে রিকোয়েস্টের বিষয়গুলো বুঝতেছেন? আচ্ছা, তো আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, যখন প্র্যাকটিক্যাল আলোচনা করবো বুঝতে পারবেন। তো এগুলো খুব বেসিক বিষয়। বিশেষ করে যখন আমরা অটোমেশন নিয়ে কাজ করতে যাব, তখন আমাদের এগুলো লাগবে। কারণ আমরা তো আসলে আলটিমেটলি কিন্তু আমরা ইন্টারনেটেই কাজ করব। আমাদের আলটিমেট কাজগুলো কিন্তু অনলাইনেই হবে। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? বলতে পারেন ওয়েবসাইট তৈরি করতে গেলেও নর্মালি এগুলো না জানলেও মানে হরহামেশা ওয়েবসাইট তৈরি করা যায়। বাট অটোমেশন করতে যাচ্ছেন, এখানে আপনার এই নলেজগুলো লাগবে আসলে। ওকে, তো এতটুকু বিষয় বলেন তো ক্লিয়ার কিনা? এই যে আমরা খুব বেশি কিছু নিয়ে আলোচনা করিনি, ওয়েবসাইটের ডোমেন হোস্টিং নিয়ে, ওয়েবসাইটে যে প্রোটোকল সিস্টেম নিয়ে আলোচনা করলাম, সিকিউরিটির বিষয় নিয়ে আলোচনা করলাম, আহ, বিভিন্ন রকমের রিকোয়েস্ট সার্ভারে আমরা পাঠাই, সেগুলো নিয়ে আলোচনা করলাম। ওকে, আর যেমন আমি এখানে ধরেন গ্যালারি পেজে ক্লিক করলাম, আমি সার্ভার একটা রিকোয়েস্ট পাঠালাম। কি রিকোয়েস্ট জানেন? যে dreamlandit.com তোমাদের ওয়েবসাইটে গ্যালারি নামে একটা পেজ আছে, ওই পেজে যে ছবিগুলো আছে আমাকে পাঠাও। কন্ট্যাক্টাস পেজে ক্লিক করলাম মানে সার্ভার একটা রিকোয়েস্ট দিলাম যে কন্ট্যাক্টাস ফোল্ডারের মধ্যে যা কিছু আছে আমাকে দেখাও। সার্ভারকে আমি রিকোয়েস্ট দিচ্ছি। ওকে, তো সার্ভারের কাছে যদি থাকে সে পাঠাবে, আর যদি না থাকে কি পাঠাবে? পাঠাবে বলেন তো? ধরেন এখানে এই যে ইউআরএলটা দেখেন, ইউআরএল এর মধ্যেই সবকিছু পাঠানো হয়, dreamlandit.com/contactus। এখন ধরেন আমি এমন একটা ইউআরএল হিট করেছি, লাইক এরকম একটু ভুলভাল দিলাম, কি বলবে বলেন তো? কি বলতে পারে? সার্ভার আমার কাছে ওই ওই পেজের অ্যাক্সেস নাই, নট ফাউন্ড। আমার সার্ভারের হিস্ট্রিতে এরকম কোনো কিছু নাই, সো আমি আপনাকে দিতে পারতেছি না, দুঃখিত। বুঝতে পেরেছেন? সো রিকোয়েস্ট হচ্ছে এটাই। নাইস। তো এখন ব্যাপারটা হচ্ছে সার্ভারে এই যে রিকোয়েস্ট পাঠানো, বা সে আমাদের রিকোয়েস্ট পড়ে সে আমাদেরকে সবকিছু পাঠিয়ে দিচ্ছে, এগুলো না আশা করি অন্তত এই দুইটা ব্যাপার আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ক্লিয়ার সবাই? সার্ভারে যখন আমরা কোনো একটা রিকোয়েস্ট পাঠাই, সার্ভার আমাদেরকে দিচ্ছে, আমরা সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছি, এই জিনিসটা যদি ক্লিয়ার হয় সামনের দিকে একটু যেতে পারি আমরা। আচ্ছা, এখন আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি। আরেকটা বিষয় এরকম, কিভাবে বলা যায়, ধরেন বিকাশের কথাই বলি। বিকাশ, অনলাইনে আমরা যখন কেনাকাটা করি, অনলাইনে কেনাকাটা যখন আমরা করি, লাইক আমরা ধরেন কেনাকাটা বলতে ধরেন এই যে রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ের টিকিট কাটি, আমরা কাটি না? কাটার সময় আমরা কি করি? পেমেন্ট করি। কোথায় থেকে পেমেন্ট করি? হয় বিকাশ দিয়ে, কার্ড দিয়ে, রকেট দিয়ে, নগদ দিয়ে, বিভিন্নভাবে আমরা কিন্তু পেমেন্ট করতে পারি আসলে, তাই না? পেমেন্ট করে থাকি। এখন দেখেন এই যে যখন আমরা পেমেন্ট করছি, এই পেমেন্ট আপনি ধরেন বিকাশ দিয়ে করতেছেন, বিকাশ দিয়ে যখন আপনি পেমেন্ট করতেছেন, এই পেমেন্টের যে ইনফরমেশনগুলো এগুলো কার কাছে যায়? এগুলো কিন্তু বাংলাদেশ রেলওয়ের কাছে না, এগুলো বিকাশের কাছে আগে হিট করে। ওকে, মানে আপনার পেমেন্টটা কিন্তু বিকাশ থেকেই কাটে, বাট সেটা কাটতেছে এই যে রেলওয়ে থেকে। তো নর্মালি বিকাশের একটা অ্যাক্সেস এই বাংলাদেশ রেলওয়ের কাছে থাকে আসলে। বিকাশের একটা অ্যাক্সেস কোথায় থাকছে? যারা মূলত আপনার এই রেলওয়ের কাছে কিন্তু থাকতেছে। কোন অ্যাক্সেস? এই অ্যাক্সেসগুলো মূলত এরকম, মানে যেটাকে আমরা বলে থাকি আসলে এপিআই বলে থাকি। এই বিকাশ কোম্পানি কি করেছে? বিকাশ কোম্পানি একটা এপিআই এই রেলওয়ে সার্ভিস তাদেরকে কিন্তু মূলত দিচ্ছে। বা আপনি ধরেন একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, এখন আপনার ক্লায়েন্ট কি করবে? পেমেন্ট করবে ধরেন বিকাশের মাধ্যমে। ওকে, তো সেটা কিভাবে করবে? আপনার ই কমার্স সাইট থেকে করবে। তো অবশ্যই বিকাশের একটা অ্যাক্সেস লাগবে। বিকাশ কি করে? একটা গেটওয়ে দিয়ে দেয়, একটা এপিআই দিয়ে দেয়, একটা এপিআই দিয়ে দেয়, যে এপিআই এর মাধ্যমে বিকাশের ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটে কানেক্ট করা হয়ে থাকে। বিকাশের ওয়েবসাইটটাকে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতেছেন, ধরেন আমাদের ওয়েবসাইটের নাম ড্রিমল্যান্ড আইটি, আর এখানে হচ্ছে বিকাশ। তো মূলত এই বিকাশের ওয়েবসাইটের সাথে ড্রিমল্যান্ড আইটির ওয়েবসাইট কানেক্ট করার জন্য, ওয়েবসাইট না, ভুল বললাম, সার্ভার। ড্রিমল্যান্ড আইটির একটা সার্ভার রয়েছে, বিকাশের একটা সার্ভার রয়েছে। বিকাশের তথ্যগুলো বিকাশের সার্ভারে থাকে, ড্রিমল্যান্ড আইটির যেই ইনফরমেশনগুলো ড্রিমল্যান্ড আইটির সার্ভারে থাকে। এখন দুইটাই কিন্তু আলাদা সার্ভার। এই কখনো বিকাশ ড্রিমল্যান্ড আইটির সাইট ডিরেক্টলি আপনি অ্যাক্সেস করতে পারবে না, আবার ড্রিমল্যান্ড আইটি সরাসরি বিকাশের সার্ভার ইউজ করতে পারবে না।
কেন পারবে না? কারণ আমি আপনাকে ভাই অ্যাক্সেস দিই নাই। বাট যদি অ্যাক্সেস দিই তাহলে তো ইউজ করা যাবে নাকি? যাবে না? যাবে। এক্স্যাক্টলি। এই যে এই অ্যাক্সেসটা মূলত দিয়ে দেয়। ঠিক আছে, কিভাবে দেয়? এপিআই এর মাধ্যমে। এপিআই এর মধ্যে কিছু রুলস দেয়া থাকে, কতটুকু আমি ইউজ করতে পারবো, কি কি ইউজ করতে পারবো, সর্বোচ্চ এগুলো ইউজ করে। যেমন বিকাশ হচ্ছে মূলত তাদের ট্রানজেকশন আইডি অ্যাক্সেস করতে দেয়। ঠিক আছে, আর তারপর পেমেন্টের নাম্বার অ্যাক্সেস করতে দেয়। অ্যাক্সেস করতে দেয় নাকি? আপনি একটা বিকাশ দিয়ে একটা লেনদেন করেছেন, তো বিষয়টা হচ্ছে এখানে আপনি সর্বোচ্চ আপনার তথ্যটাই পাবেন, অন্য কোনো তথ্য এখানে পাবেন না। তো ওই যে কিছু রুলস আসলে এখানে দিয়ে দিচ্ছে। তো এই এপিআইটাও আমাদের বুঝতে হবে। কেন বুঝতে হবে জানেন? বিশেষ করে ধরেন আপনি অনেক অনেক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন, লাইক এরকম একটা অ্যাপ্লিকেশন, একটা অটোমেশনের কথা বলি, লাইক গুগল শিট। গুগল শিট। তো গুগল শিটে ধরেন আমরা কিছু কি রাখলাম, কিছু রেকর্ড আমরা রাখলাম। এখানে ধরেন আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, অনেকগুলো রেকর্ড আমরা রাখলাম। তো এই রেকর্ডগুলোর উপর ভিত্তি করে ধরেন আমরা আমাদের কি করলাম, চ্যাট জিপিটির সাথে আমরা কানেক্ট হব। ওকে, এরপর আমরা দেখা চ্যাট জিপিটি থেকে আমরা এখানে আহ, আমরা দেখা যাচ্ছে আপনার গুগলের ডক্স ইউজ করব। একটা জিনিস খেয়াল করেন, এখানে তিনটা প্রোডাক্ট, গুগল শিট, চ্যাট জিপিটি, গুগল ডক্স, তিনটাই কিন্তু আলাদা জিনিস। তিনটে আলাদা জিনিস। অথবা এখানে গুগলে একটা প্রোডাক্টই নিলাম, ধরেন এখানে আমরা ফেসবুক নিলাম, তিনটা আলাদা না? একটা হচ্ছে গুগল শিট, গুগল শিটের জন্য একটা সার্ভার আছে। চ্যাট জিপিটি একটা আলাদা কোম্পানি, ফেসবুক আলাদা কোম্পানি। এখন আপনি চাচ্ছেন এই তিনটা জিনিসকে একসাথে কাজ করাইতে, তিনটা জিনিসকে আপনি একত্রে কাজ করাবেন। তখন আপনাকে কি করতে হবে? এই গুগল শিট আপনাকে একটা এপিআই দিবে, এই চ্যাট জিপিটি আপনাকে একটা এপিআই দিবে, ফেসবুক আপনাকে একটা এপিআই দিবে। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা কোম্পানি আপনাকে একটা করে এপিআই দিয়ে দিবে। আমরা পরবর্তীতে কি করব? এই এপিআই এর সাথে এপিআই কানেক্ট করে আমরা দেখা যাচ্ছে আমাদের টোটাল একটা অটোমেশন আসলে কমপ্লিট করব। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো নর্মালি এই যে ইন্টারনেট জগতে আমরা যখন একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি কানেক্টেড হয়ে যখন আমরা আসলে কাজ করার ট্রাই করি, বা একটা এজেন্টের সাথে আরেকটা এজেন্ট যখন কানেক্টেড হয়ে আসলে কাজ করি, তখন প্রত্যেকটা কোম্পানি আমাদেরকে একটা করে এপিআই দিয়ে দেয়। তো এই এপিআই গুলো মূলত কি, যেটা নিয়ে কিন্তু আমি একটু আগে আলোচনা করেছি, যা আপনি আপনার বিজনেসের একটা অ্যাক্সেস দিচ্ছেন। বলেন তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার বিষয়টা কি? হুম? সবাই কি বুঝতে পেরেছেন? এগুলো আপনাদের মানে মুখস্থ করার কোনো দরকার না, আমি যেগুলো বলছি জাস্ট একটু মনে রাখলেই চলবে, আর বেশি কিছু দরকার নেই। আমাদের নেক্সট ক্লাস থেকেই দেখবেন এগুলো প্রয়োজন পড়তেছে। আমরা যেমন ফেসবুকের, আপনারা তো মোটামুটি অনেকে ইয়ে করেন, ওই যে অনেকে তো আপনারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন। ডেভেলপার.ফেসবুকে কখনো ঢুকেছেন? ফেসবুকের ডেভেলপার ভার্সনে? হুম? ফেসবুকের যে ডেভেলপার ভার্সন দেখছেন? এগুলোতে যখন যাবেন তখন দেখবেন আপনাদের এখানে ওই এপিআই টেপিআই যাবতীয় সকল সিস্টেম, হ্যাঁ, সব সিস্টেম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আসলে। হ্যাঁ, এখানে এই যে দেখেন, থ্রেড, কনভার্সন এপিআই, মার্কেটিং এপিআই, দেখছেন? সব কিন্তু এখানে তারা দিয়ে রাখছে। এক কথায় এই যে developer.facebook.com কাদের জন্য? developer.facebook.com কাদের জন্য? এটা স্পেশালি তাদের জন্যই যারা মূলত ফেসবুকটাকে আবার ডেভেলপ করে। হুম? যেমন এখানে যে বিল্ড উইথ আস বিজনেস মেসেজিং, হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম, মেসেঞ্জার বিজনেস প্ল্যাটফর্ম, অ্যাডস অ্যান্ড মনিটাইজেশন, অ্যাপ অ্যাডস, মার্কেটিং এপিআই, কনভার্সন এপিআই। তারপরে এই যে এখানে সব কিছু কিন্তু আছে। আমরা ধরেন এই যে মার্কেটিং এপিআই যান, দেখেন তারা আপনাকে এখানে মার্কেটিং এর যে এপিআই গুলো আছে সব কিছু এখানে দিয়ে দিবে। মার্কেটিং এপিআই বলতে এটাকে এখন আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন। এই যে যেমন ম্যানেজ অ্যাড, ট্র্যাক কনভার্সন ইভেন্ট, অ্যাক্সেস ইনসাইট, হ্যাঁ, এই যে ট্র্যাক পারফরমেন্স অপটিমাইজেশন ইন রিয়েল টাইম, ইন্টিগ্রেট উইথ থার্ড পার্টি টুলস। থার্ড পার্টি টুলস বলতে ওই যে ধরেন আমি ফেসবুকটাকে ইউজ করবো আমার এই ড্রিমল্যান্ড আইটির সাথে কানেক্ট করব, থার্ড পার্টি ড্রিমল্যান্ড আইটি, থার্ড পার্টি।
তো তখন সে মূলত এখানে আপনাকে এপিআইটা দিয়ে দিবে, অটোমেটেড ক্যাটালগ আপডেট। তো এরকম অনেক অনেক অপরচুনিটি তারা আসলে দিয়ে থাকে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই যে ফেসবুক টেসবুকের সাথেও আমরা তো আমাদের এআই গুলোকে অটোমেটেড করব, তখন এগুলো দেখবেন। বিভিন্ন অ্যাপস ট্যাপস এখানে তৈরি করা যায়। ফেসবুকে কিন্তু অনেক অ্যাপস তৈরি করা যায়। হুম, আপনি আপনার নিজের মতো করে অ্যাপস তৈরি করে নিতে পারবেন, এখানে বিভিন্ন রকমের অ্যাপস এখানে তৈরি করা যায়। তো যাই হোক, এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। তো ওভারঅল আমাদের আজকের ক্লাস আমি আর বেশি দূর নিয়ে যাব না, বেসিক যে ধারণাগুলো দিলাম, জাস্ট এই ধারণাগুলো আপনারা একটু মানে রাখবেন। সো নেক্সট ক্লাসগুলো থেকে তাহলে যেটা হবে, আমরা আমাদের ডিরেক্ট এই জ্যাপিয়ার টেবারের সাথে কানেক্ট হয়ে আমরা আমাদের যে অটোমেটেড যে বিষয়গুলো রয়েছে ওগুলো নিয়ে কাজ করতে পারবো। তো এর মধ্যে আমি আমার আরেকটা জায়গায় একটা তৈরি করছিলাম, এটা আমি আপনার একটু দেখাই যাই। অ্যাসেটে যাই, একটু ড্রাইভে যাই, ওয়েট। তো আমার একটু ড্রাইভে আপ চাই, ড্রাইভ, গুগল ড্রাইভ, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি। হ্যাঁ, যেটা নেক্সট ক্লাসে দেখাবো সেটা আমি আপনার একটু দেখাই। ইমেল ডাটা, ইমেল ডাটা, ওকে, ইম্পর্টেন্ট ইমেল ডাটা। আচ্ছা, এটা কি বলেন তো সবাই? এটা কি? এটা হচ্ছে একটা গুগল ডক্স, রাইট? গুগল ডক্স তো এটা নাকি? এটা হচ্ছে গুগলের, হ্যাঁ, ডক্স, সরি গুগল শিট, এটা গুগল শিট। আচ্ছা, তো গুগল শিট এটা আমরা হচ্ছে আমাদের কে জ্যাপস একটু যাই, আহ, এইটাতে আমরা একটু যাই। ধরেন একটা প্রজেক্ট আমি একটু ওপেন করে দেখাই আপনাদের এখানে, যেটা আমি আপনাদের দেখাবো। অনেকে জিজ্ঞাসা করছেন অটোমেটেড আসলে কিভাবে কাজ করে, এটা বুঝবেন। আর যেটা বলেছিলাম, এখানে হচ্ছে দুইটা স্টেপ রয়েছে, দেখেছেন? হুম, দুইটা স্টেপ আছে এখানে। এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ। দুইটা স্টেপ তো বলছেন মানে ধাপ। তো এই স্টেপে এমন একটা ফিচার অ্যাড করা হয়েছে যে আমার একটা মেইল আছে, আমি যেমন এটাতে একটু ক্লিক করি, আমার একটা মেইল, যে মেইলে যদি কেউ মেল করে, ঠিক আছে, যদি কেউ আমার একটা মেইলে মেল করে, একটা মেইল এখানে দিতে হয়, সাথে সাথে এই মেইলের মানে ইম্পর্টেন্ট বা এর উপর ভিত্তি করে সে মেলটা ইনস্ট্যান্ট কোথায় চলে যাচ্ছে, আমার এই শিটে চলে যাচ্ছে। এবং সেটা আবার কিভাবে জানেন? ফিল্টার হয়ে। ফিল্টার বলতে এই জ্যাপিয়ারের এই জায়গায় আমি এমন একটা সিস্টেম এখানে অন করেছি, যে ধরেন এখানে আমি জ্যাপিয়ারের জিমেল এখানে বলে দিলাম যে কেউ যদি আমাকে একটা সাপোর্টের জন্য মেল করে, সাপোর্ট রিলেটেড যতগুলো মেইল আসবে সবগুলো আমাদের এই শিট ওয়ানে। আমি এখানে ধরেন শিট 2 তৈরি করলাম। শিট 2 তে কি হবে? ধরেন আমাদের ড্রিমল্যান্ড আইটি অ্যাডমিশন রিলেটেড যদি কেউ কোনো মেইল করে আমাকে, আমার শিট 2 তে সবগুলো চলে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে এই জায়গার মেন সিস্টেম। তো ধরেন এখানে যেমন আমি শিট 1-এ থাকি, আমি একটা মেল করি, আমি আমার ফোন থেকে একটা মেল করতেছি, দাঁড়ান আপনাদের প্র্যাকটিক্যালি জিনিসটা দেখে ফেলবেন। মেলটা আমার একটা প্রোফাইল থেকে করি। ধরেন একটা প্রোফাইল ওপেন করলাম, ওপেন করে আমি আমার জিমেইলে গেলাম, দেখেন এটা একটা জিমেইল। জিমেইলে গেলাম এবং জিমেইলে গিয়ে আজকে তো প্রথম ক্লাস, আপনার অটোমেশন মানে ডিরেক্ট কোনো প্রজেক্ট দেখাবো না, কারণ এগুলো না আপনাদের একটু বাসায় মানে বিষয়গুলো জানা দরকার। আচ্ছা, টু হচ্ছে লার্ন ডট, ওকে, এই মেলে আমি একটা মেল করবো। হ্যাঁ, learn.minhajul@gmail.com, মেলটা কপি করব। ওকে, কপি করলাম। কপি করে আমি ধরেন টু পেস্ট করলাম। ওকে, আচ্ছা, তো সাবজেক্ট দিলাম ধরেন আই নিড সাপোর্ট, ঠিক আছে, সাপোর্ট।
বা জাস্ট এখানে সাপোর্ট লিখলাম, সাপোর্ট, আই নিড সাপোর্ট, জাস্ট আমি একটা ইনফর্মাল একটা মেল দিলাম, সেন্ড বাটনে প্রেস করলাম। তো এই যে সেন্ড বাটনে আমি প্রেস করলাম, সাপোর্ট রিলেটেড মেল, এটা এটা হচ্ছে একটা সাপোর্ট রিলেটেড মেল। আমি এই যে সেন্ড বাটনে থেকে এই যে দেখেন আমি একটা মেল করেছি, তাই না, নওশিন রাজিয়া, আচ্ছা এই মেল থেকে আর কি, হ্যাঁ একটা মেল করেছি, এটা আমি কেটে দিলাম। তো নর্মালি এটা কিন্তু আমার মেইলে চলে আসছে, তাই না, এই যে এখানে যে মেল সেই মেলে চলে আসবে, এবং এখানে আপডেট হতে একটু সময় লাগে, কারণ এটা যেহেতু এপিআই থেকে এপিআই বা একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারের সাথে কানেক্ট হয়ে কাজ করে, সো মোটামুটি বলতে পারেন একটু সময় লাগে। তো নর্মালি যেটা হচ্ছে, এই যে জিমেল করার পরে নিউ ইমেল ম্যাচিং করতেছে, ম্যাচিং করে তারপর আমার গুগল শিটে জিনিসটাকে পাঠিয়ে দিচ্ছে, এবং এই যে গুগল শিট থেকে এই জিনিসটাকে কিন্তু আমি এখন আস্তে ধীরে এখানে অ্যাক্সেস কিন্তু হয়ে যাবে। একটু সময় লাগে কিন্তু, হ্যাঁ এটা আসতে, কারণ এগুলো হচ্ছে ফ্রিতে কাজ করা হচ্ছে। প্রিমিয়াম কিছু মডিউল ইউজ করলে এগুলো হচ্ছে আপনার সুপারফাস্ট কাজ করে। এই যে চলে আসছে না, দেখেন তো, আমি কিন্তু ম্যানুয়ালি কিন্তু এটা মানে এখানে হচ্ছে হিস্ট্রিটা দিই নাই, টোটাল আসলো কিভাবে, টোটালি এই জিনিসটা কিন্তু কাজ করতেছে অটোমেটিক ভাবে, বুঝতেছেন ব্যাপারটা। এই যে সাপোর্ট, এই যে রাইসা নওশিন 655@gmail.com, ব্যাপারটা কি ক্লিয়ার? সো এই যে টোটাল প্রসেসটা হলো, এই প্রসেসটা হলো কিভাবে, এই প্রসেসিংটাই কিন্তু হচ্ছে এই দুইটা স্টেপের মাধ্যমে, এটাই হচ্ছে অটোমেশন। এখন আপনার এখানে আসতেছে, আপনি এখান থেকে রিসিভ করবেন, এটা চ্যাট জিপিটিকে দিবেন, চ্যাট জিপিটিকে দিয়ে এটা অ্যানালাইসিস করাবেন কি মেল, চ্যাট জিপিটি আবার দেখা যাচ্ছে আপনার মেল করে দিবে। এগুলো করার জন্য আমাদের স্টেপ বাড়াইতে হবে, এই যে একটার পর একটা আরো 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 স্টেপ এখানে তৈরি হয়ে যাবে, একটার পর একটা ধাপ এখানে আমাদের তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা সবাই, বলেন তো? এটি হচ্ছে অটোমেশনের মূল ব্যাপার আর কি। ওকে, সো অটোমেশন এই মানে এটা একটা সিম্পল, এটা আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাই দিব, সমস্যা নেই। এটা শুধু না, এটার চাইতে আরো অ্যাডভান্স হবে। এটা তো সিম্পল, আরো অ্যাডভান্স ভাবে আমরা আসলে এগুলো তৈরি করব, কোনো অসুবিধা নাই। বুঝতে পেরেছেন কিনা বলেন তো সবাই? আমি আপনার, ওকে, ওকে, ক্লিয়ার সবাই? মেসেজ দিচ্ছেন এপিআই, এপিআই মিনস, এপিআই মানে কি? ওকে ওকে, এপিআই মানে হচ্ছে একটা মিনিং আছে আর কি, হ্যাঁ, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এপিআই মিনস, লিখে রাখি তাহলে আপনাদের ধরতে সুবিধা হবে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এপিআই, ঠিক আছে। আচ্ছা, তো নর্মালি আমাদের আজকে যেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলো নিয়ে কি কারো কোনো জায়গায় কোনো কিছু জিজ্ঞাসা করার বা জানার আছে? হ্যাঁ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যান, বলতে কি আমি তো দেখেন আজকে হচ্ছে মানে আপনারা অটোমেশনের দিকে যাচ্ছেন, বাট এই বিষয়গুলো না জানলে অনেকের কাছে আসলে মাথার উপর দিয়ে চলে যাবে। যখন আমি ধরেন এখানে গিয়ে গুগল শিটে একটা এপিআই ডিরেক্ট কানেক্ট করবো, আপনি তখন চিন্তা করেন ভাই এপিআই কি, এপিআই কিভাবে কাজ করে, এপিআই কেন লাগে, তাই না, অনেক প্রশ্ন চলে আসে না? তারপরে এই যে আপনার জিমেলের এপিআই লাগে আমাদের, জিমেল কিভাবে কাজ করে, ভাই এপিআই কি, মাথার উপর দিয়ে চলে যাবে। এখানে গেট রিকোয়েস্ট যাচ্ছে, পোস্ট রিকোয়েস্ট যাচ্ছে, এই যে রিকোয়েস্ট গুলো কিভাবে কাজ করে, মাথার উপর দিয়ে যেত আর কি। ঠিক আছে, এই জন্য আমি এই জিনিসগুলো ক্লিয়ার করে নিলাম। আচ্ছা, তো আমি ভিডিওটা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং এই গ্রুপে দিয়ে দিব, এই যে যে গ্রুপ, এই গ্রুপে আমি আপনাদের চ্যানেল সবকিছু দিয়ে দিব। ওকে, তো অসুবিধা নেই। ওকে, আপনাদের সবকিছু থাকবে, একটা বিষয় বলে রাখি, যেমন আপনারা অনেকে কন্টেন্ট ক্রিয়েট করার নিয়ে চিন্তা করতেছেন, তাই না, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে চিন্তা করতেছেন, এআই দিয়ে যেমন আপনি ভিডিও তৈরি করবেন, তাই না, স্ক্রিপ্ট লিখবেন, সবকিছু অটোমেটেড করে ফেলবো আমরা, আমরা সবকিছু অটোমেটেড করবো। ধরেন চ্যাট জিপিটি দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট লিখবেন, এআই নিজেই সবকিছু লিখবে, আপনার কিছু করতে হবে না। প্রতিদিন সে একটা করে স্ক্রিপ্ট লিখবে আপনি ঘুম থেকে ওঠার আগেই, এই স্ক্রিপ্ট লেখার পরে এই স্ক্রিপ্টটা দিয়ে সে দেখা যাচ্ছে আপনার নিজে একটা আপনার ভিডিও বানায় ফেলবে,
ভিডিও বানিয়ে নিজে ইউটিউবে আপলোড করবে, মার্কেটিং সে নিজেই করবে। মার্কেটিং করার পরে দেখা যাচ্ছে সে চ্যানেল থেকে আপনার ইনকামও জেনারেট শুরু হয়ে যাবে। এই যে টোটাল প্রসেস দেখলেন, এই কাজগুলো আপনার করা লাগতো, আপনার কিচ্ছু করতে হবে না। এই যে আপনার 7 days and 24 hours যা কাজ আছে সব কিছু অটোমেটেড হয়ে যাবে। ঠিক আছে? সো কেমনে পসিবল? এটা কোনো বিষয় না। এই যে দেখেন, আমি আপনাদের মানে ব্যাপারটা এতটাই ভয়ঙ্কর, চিন্তাও করতে পারবেন না ভাই আপনি। এই যে এআই এজেন্ট ওয়ার্ক ফ্লো সব কিছু কন্ট্রোল করবে, কোনো কিছুই বাদ নাই। আমরা এই যে এরকম বিভিন্ন কমপ্লেক্স, ঠিক আছে, বিভিন্ন কমপ্লেক্স লেভেলের আমরা কি করব, স্টেপ নোট নিয়ে আমরা আসলে কাজ করব। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম। আর আমি একটু আপনাদের এখানে প্রোডাক্টগুলো দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কি করা যায় না। এখানে সবকিছু পসিবল, আপনি যা চিন্তা করবেন তাই পসিবল। প্রায় দেখেন এখানে এগুলো অ্যাপ্লিকেশন এক একটা, গুগল শিট, এআই এজেন্ট, এইচটিটিপি রিকোয়েস্ট, বলছিলাম এইচটিটিপি রিকোয়েস্ট, জিমেইল, ওপেন এআই, স্ল্যাক, টেলিগ্রাম, গুগল জেমিনি, অ্যান্থ্রোপিক, এয়ারটেবল, গুগল ড্রাইভ, নোশন, এই যে পোস্টগ্রেস, এগুলো ভাই অনেক বড় বড় ডেটাবেস, ডিসকর্ড চ্যানেল, মাইস্কেল সার্ভার, মানে কি লাগবে আপনার? এই যে রেডিস থেকে শুরু করে এমন কোনো প্রোডাক্ট নাই যেটা আপনি পাবেন না। লোড মোডে যান, সবই আছে এখানে। আমাদের দরকার কি? ইউটিউবের কথা চিন্তা করলেন তো, যে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে, ভিডিও তো জেমিনি তৈরি করে। এই যে জেমিনির প্রোডাক্ট এখানে আছে, এই যে জেমিনি আছে, আপনার ভিডিও বানাই দিবে সে। ঠিক আছে? আপনি জেমিনি থেকে ভিডিও বানানোর পরে ওই ভিডিওটা আপনি ইউটিউবে দিয়ে দিবেন। ইউটিউব ইউটিউব চ্যানেলে এপিআই ইউটিউব আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? এই যে ইউটিউব ইজ দ্য বেস্ট ভিডিও স্ট্রিমিং, ইউটিউবের এপিআই আছে, এপিআই আপনাকে দিয়ে দিবে। আপনি হচ্ছে এখানে জেমিনি দিয়ে ভিডিও বানিয়ে ওই ভিডিও ইউটিউবে আপলোড করে, সিম্পল ভাই। যেটা আপনি নিজে ম্যানুয়ালি আপলোড করতেন, চ্যাট জিপিটি বা জেমিনি থেকে এআই আপনাকে, এআই এজেন্ট এসে ওই ভিডিওটা আপনাকে ইউটিউবে আপলোড দিয়ে দিবে। ঠিক আছে? এক কথায় অটোমেশনের বিষয়টা এটাই ভয়ঙ্কর, যে মানে এখানে কোনো কিছুই আসলে মানে আপনার মানে বলতে পারেন হিউম্যান যা করতে পারে এআই তা করতে পারে। ঠিক আছে? ব্যাপারটা আসলে এটাই। এইচটিটিপিএস এইচটিটিপি এর পার্থক্যটা কি? সিকিউর এবং নন সিকিউর, এই আর কি, আর কিচ্ছু না ভাইয়া। ভিভো জানতে, এইচটিটিপিএস সিকিউর আর এইচটিটিপিটা সিকিউর না। মানে ওখানে ডাটা লিক হওয়ার পসিবিলিটি আছে, থার্ড পার্টি বা যে কোনো ইউজার আপনার ডাটার অ্যাক্সেস নিতে পারে। ওকে, সিকিউরিটি ইস্যু আর কি, আর কিছু না। ওকে, ওকে, ভবিষ্যতে কাজ থাকবে। আসলে ব্যাপারটা কি দেখেন, আমাদের প্রযুক্তির সাথে সাথে, যারা আমরা প্রযুক্তি নিয়ে কাজ করি, প্রযুক্তির সাথে সাথে নিজেকে আপ টু ডেট করতে হয়। বিষয়টা আসলে এটাই। জব তাদেরই থাকবে যারা আসলে এইগুলো জানবে। ব্যাপারটা এরকম। তো যাই হোক, সবই পসিবল। তবে মানে মেইন প্রবলেমটা হচ্ছে N8N এর জন্য সার্ভার লাগে। N8 এর জন্য সার্ভার প্রয়োজন পড়ে, কারণ আপনার একটা মিলিয়ন বা দেখা যাচ্ছে আপনার একটা প্রতিষ্ঠানে এমপ্লয়ের স্যালারি দিতে হয় ভাই 10 লাখ টাকা। সেখানে দেখা যাচ্ছে আপনি মাসে 10,000 টাকা খরচ করবেন। ক্লায়েন্ট এইভাবে চিন্তা করতেছে বর্তমানে, যে আমার লাখ লাখ টাকার স্যালারি দিতে হচ্ছে না, অর্ধেক স্যালারি কমায় দেখা যাচ্ছে এআই কে আপনার 10,000 টাকা দিচ্ছে, দিয়ে তার কাজগুলো অটোমেটেড করে নিচ্ছে। ওকে, তো যদিও আরো অ্যাডভান্স হচ্ছে, হ্যাঁ, আরো অনেক অনেক অ্যাডভান্স হচ্ছে, ব্যাপারটা এরকম। তো ঠিক আছে, আমি তাহলে আজকে শেষ করব ক্লাস। আজকে খুব জটিল বা কোনো মানে কোনো কিছু জটিল না এখানে। যা কিছু দেখবেন সবকিছু সিম্পলি লাগবে। মানে এগুলো ইজি বিষয়, হ্যাঁ, খুব কঠিন লাগবে না। তবে ওই যে যেটা শুরুতে বলেছিলাম, যে বাসায় একটু প্র্যাকটিসটা ভালোভাবে করতে হবে আর কি। বাসায় যত ভালো প্র্যাকটিস করবেন তত ইন্টারেস্টেড মনে হবে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা শেষ করবো আজকে। আমি ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। ইশিকা পারবেন, অসুবিধা নাই, পারবেন। অরিয়েন্টেশনের ভিডিওতে আসলে তেমন কিছু ছিল না, এই জন্য দেওয়া হয় নাই। ওখানে জাস্ট গ্রেটিং ছিল, এছাড়া কিছুই ছিল না। ওকে, তো ইনশাল্লাহ আপনাদের যে সেশনটা শুরু হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে করেন। আশা করি এআই নিয়ে আমি এখন পর্যন্ত যা কিছু রিসার্চ করছি বা চেষ্টা করতেছি আপনাদের যত ইজি ভাবে দেখানো যায়। হ্যাঁ, তো এই আর কি। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। ভালো থাকেন সবাই। আর গ্রুপটাকে ফলো রাখেন, গ্রুপে সকল আপডেট পেয়ে যাবেন। হুম,
গ্রুপে যাবতীয় সকল আপডেটই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবারও সবাই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর লিভ নিতে পারেন আপনারা।